নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, ফেরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন ফেরহাদ হাকিম। অনেক আগেই কালীচরণের নামে অভিযোগ করেন তিনি, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মেয়রের ওএসডির নামে তোলাবাজির অভিযোগ। অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ। মেয়রের ওএসডির নামে তোলাবাজির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করেন ফেরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি কিছুই জানেন না, তবে অভিযোগ থাকলে তদন্ত করে দেখবেন। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? অনেক আগেই কালীচরণের তোলাবাজির কথা বলেন তিনি, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা একটু রিকল করুন, মেমোরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি। হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নারদা ভিডিওতে তাকে খবরের কাগজে মুড়িয়ে টাকার বান্ডিল নিতে দেখেছিল, এবং সেই প্রেস কনফারেন্স যেটা বিজেপির তৎকালীন পার্টি অফিস মুরলীধর লেন থেকে ছবি দেখিয়ে বলা হয়েছিল, এই দেখুন এরা চোর, এরা তোলাবাজ। ঘটনাচক্রে যাকে দেখিয়ে বলেছিল চোর এবং তোলাবাজ, তার নাম শুভেন্দু অধিকারী, আজকে বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, বিজেপির বিধায়ক। তা স্বাভাবিকভাবেই তোলাবাজির বিষয়টা শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো বলতে পারবেন। প্রসঙ্গ, আজকে যে ঘটনার প্রেক্ষিতে আপনারা জানতে চেয়েছেন, আমিও আপনাদের মতো সংবাদ মাধ্যমে জানলাম। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কলকাতা পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করুক। তদন্ত করে যেটা সত্য সামনে আসুক। ফেরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন যে তার নলেজে এই ধরনের ঘটনা নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের একজন কর্মী অয়ন, সে শেক্সপিয়ার সরণি থানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। পুলিশ তদন্ত করছে। যেটাই সামনে আসুক, সত্যাসত্য মানুষের সামনে আসবে। এটা সারা কলকাতা শহর যারা পুরসভা ওরিয়েন্টেড কাজ করেন জানেন। আপনি ওনার সম্পত্তির হিসেব দেখুন না। আমার ধারণা উনি দুটো মাইনে নেন। আমি এক্ষুনি বলতে পারছি না, বাট আমি ভবিষ্যতে প্রমাণ করে দেবো যে উনি দুটো মাইনে নেন। ওএসডির মাইনেও নেন, আর যে ডিপার্টমেন্টে চাকরি করেন তারও নেন। এখন বুঝতে পেরেছি ওএসডি পদটা তো আর বেশি দিনের নেই, মেয়রও নেই, ওএসডিও নেই। তাহলে লুটে পুটে নিতে হবে তো। ফিরহাদ বাবুকে বলবো যে ফিরহাদ হাকিম সাহেব, আপনি বরঞ্চ এই কথাগুলো অভিষেক বাবুকে বোঝান। বাংলার মানুষকে বোঝাতে হবে না, কারণ বাংলার মানুষ দেখেছে কলকাতার মেয়র স্বয়ং স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে 2 হাতে। এখন কলকাতার মানুষ জানেন যে তৃণমূল মানেই লুটপাট, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই চুরি। এখন ওএসডিরা বাকি থাকে কেন? তারাও এই লাইনে আছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং অনেককে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেছেন। অভিযোগ, এভাবে কালীচরণ কোটি কোটি টাকা তুলেছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। কলকাতা টিভি। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে? এসএসকেএমে গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 2রা অক্টোবর মহালয়ার দিন মহামিছিল ও মহাসমাবেশের ডাক জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলায় মহাসমাবেশের ডাক। শুক্রবারের কনভেনশনে অনেক সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন সমাজসেবী, শিল্পী থেকে বিশিষ্টজনেরা। এই উৎসবের আগে আমাদের মনে করে নেওয়া দরকার, আমরা যে কর্মসূচি নিচ্ছি, যে আগামী 2 তারিখ মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন অভয়ার বিচার পেতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের
সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি। 2রা অক্টোবর দুপুরবেলা এই মহা সমাবেশের ডাক আমরা দিচ্ছি ধর্মতলায়। আমরা ধর্মতলায় এক মহা সমাবেশের ডাক দিচ্ছি এবং তার আগে এক মহা মিছিল করে আমরা সেই মহা সমাবেশে যাব এবং এখানে উপস্থিত প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি কালেকটিভ, প্রত্যেকটি গণতন্ত্র প্রেমী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা বলবো যে তাদের এটার আয়োজক শুধু আমরা WBJDF হতে চাই না, শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুধু আয়োজক এটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকে এটা সহ আয়োজক হন এবং এই যে মিছিল এবং এই সমাবেশকে সফল করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে উৎসবের মধ্যেও তাকে ভুলছি না এবং প্রত্যেকটি জায়গায় এই আমাদের কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে যে সজাগ রাখতে চাইছি, সেই বার্তাটা যাতে সমাজের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায় সেজন্য প্রত্যেককে আমরা আবেদন করছি 2রা অক্টোবর মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ দুপুর 1টা থেকে যাতে সেটাতে যোগদান করে। বর্তমান ঘটনা প্রবাহে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে সেখানে যেন মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তার আর বিচার চাইছে না, যেন একটা রাজনীতির জোড়া ঘোলা জলে তারাও যেন মাছ ধরতে নেমেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার। অভয়ার বিচারের দাবি ছাড়া জুনিয়র ডাক্তারদের কাছে চাওয়া পাওয়ার জায়গা আর অন্য কিছুই নয়। যদি মনে করেন যে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু কি, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু একটাই, অভয়ার বিচার। যদি মনে করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে বাকি যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবিকে যথেষ্ট সচেষ্ট ভাবে আপনাদেরকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ রাখছি। কেন আমরা প্রিন্সিপালের পদত্যাগ চেয়েছিলাম, কেন আমরা ডিএমই ডিএসএইচ এর পদত্যাগ চেয়েছিলাম? এমনি যে রিকনস্ট্রাকশনের অর্ডার ছিল সেই অর্ডার কার নির্দেশে ছিল? তাহলে অভয়ার বিচার যাতে না হয় তার জন্য যে এই সুপরিকল্পিত পরিচালনা করা হয়েছিল তার জন্য থেকে আমরা দ্বিতীয় চতুর্থ দফার দাবি রেখেছি। আরজি করে নিহত চিকিৎসককে নিয়ে সিনেমা মহালয়ার দিন এই শর্ট ফিল্মটি ইউটিউব চ্যানেলে উদ্বোধন হবে। সেটি কেবল ইউটিউব চ্যানেলেই দেখা যাবে। তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার এই ছবিতে অভিনয় করছেন। পোস্টার প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আরজি করে নিহত তরুণী চিকিৎসককে নিয়ে ইউটিউবে শর্ট ফিল্ম মহালয়ার দিন ইউটিউবে মুক্তি পাবে সিনেমাটি। ছবিটিতে অভিনয় করেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। বৃহস্পতিবার ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। তারপর থেকেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেন এই সময়ে তিলোত্তমাকে নিয়ে সিনেমা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবার কেন ওই তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনা নিয়ে কাটাছেড়া হবে, প্রশ্ন তুলছেন নেটাগরিকরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন সিবিআই তদন্তের আগেই কি তিলোত্তমাকে নিয়ে ব্যবসা না করলে চলতো না। সিনেমার পোস্টারে লেখা হয়েছে আরজিকর ঘটনার পটভূমিতে আগমনী তিলোত্তমার গল্প। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা উঠতেই মুখ খুলেছেন ছবির পরিচালক প্রান্তিক এবং মুখ্য শিল্পী রাজন্না। প্রান্তিক বলেন, এটা এক প্রতিবাদ এবং প্রতিরোধের গল্প। তিলোত্তমার মৃত্যু নিয়ে দেশ জুড়ে যে প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে, আগমনী তিলোত্তমার গল্প সিনেমা তাকেই তুলে ধরেছে। রাজন্না বলেন, এর পিছনে কোনো রাজনীতি নেই। এই সিনেমা, এই শর্ট ফিল্ম শিল্পীর চোখ থেকে করা, শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে করা, শিল্পীর মানসিকতা থেকে করা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়। এবং এই শর্ট ফিল্মে আরজি করের যে ঘটনা, যে নৃশংস ঘটনা, তার প্রতিবাদের কথা রয়েছে। সেই ঘটনা চিত্রায়ন করে আমরা কোনো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করিনি। এবং তৃতীয় বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিনেমাটি, শর্ট ফিল্মটি যখন আপনারা দেখবেন, এখানে শুধুমাত্র আরজি করের তিলোত্তমার কথা নেই, এখানে আমাদের মধ্যে থাকা প্রত্যেক তিলোত্তমার কথা আছে। এই ছবিটি একটি আশার গল্প বলে, এই ছবিটি একটি প্রতিবাদের গল্প বলে এবং এই ছবিটি অনেক অনেক ইমোশনের কথা বলে। এটি একটি বিচারাধীন বিষয়। তাই আরজিকর ঘটনায় কি হয়েছে, কেন হয়েছে, সেই বিষয়ে আমরা আলোকপাত এই ছবিতে একদমই করিনি। আমি পরিচালক হিসাবে, লেখক হিসাবে। এই শর্ট ফিল্মের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এই স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করার চেষ্টার বিরোধী। দল এ বিষয়ে অনুমতি দেয়নি। দলকে না জানিয়েই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে টিএমসিপিকে। এক্স হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরছে আরও অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, লেক থানা এলাকায় আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গান পয়েন্টে রেখে দুদিন ধরে ধর্ষণের অভিযোগ। কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ভর্ৎসিত কলকাতা পুলিশ। লেক থানার ওসি সহ 5 জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। পদক্ষেপের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টকে। লেক থানার ওসি সহ 5 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এবং যার কারণে কলকাতা পুলিশকে আদালতে ভৎসনার মুখে পড়তে হয়। লেক থানা এলাকায় আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গান পয়েন্টে রেখে অর্থাৎ মাথায় বন্দুক রেখে দুদিন ধরে ধর্ষণের অভিযোগ। কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ভর্ৎসিত কলকাতা পুলিশ। লেক থানার ওসি সহ 5 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ এবং পদক্ষেপের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের। কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এবং অভিযোগে ভৎসনার মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। আদালতে ভৎসনার মুখে পড়তে হলো কলকাতা পুলিশকে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, লেক থানা এলাকায় আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, ঠিক কি অভিযোগ উঠছে সব মিলিয়ে কি জানতে পারছো? দেখো, লেক থানার এক অফিসারের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পর বারবার কমপ্লেন করা সত্ত্বেও কোনো কাজ হয় না এবং পরের দিনই দেখা যায় সেই অফিসার জামিন পেয়ে যায় আলিপুর আদালত থেকে। কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা হলে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে প্রশাসন এবং সেখানে বলা হয় যে অবিলম্বে ওই লেক থানার যে অভিযোগ হয়েছিল তা পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং পাশাপাশি তাকে যে জামিন দেওয়া হয়েছিল সেই জামিনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভদ্র। ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, লেক থানা এলাকায় আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গান পয়েন্টে রেখে দুদিন ধরে ধর্ষণের অভিযোগ। কলকাতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা পুলিশ তাদের আদালতে ভৎসনার মুখে পড়তে হয় এবং লেক থানার ওসি সহ 5 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। পদক্ষেপের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের। সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতা সিপির বিজ্ঞপ্তি নিয়ে আদালতে হুঁশিয়ারির মুখে রাজ্য প্রশাসন। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি প্রত্যাহারের ব্যবস্থা না করলে এলাকায় পুজো বন্ধের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। কলকাতা পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট এলাকার পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহর কলকাতা ও দক্ষিণ 24 পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি একত্রে চলাফেরা, দাঁড়িয়ে থাকা, জমায়েত করা যাবে না। সিপিএমের ছাত্র, মহিলা সংগঠন এবং চিকিৎসকদের জয়েন্ট ফোরাম এই বিজ্ঞপ্তি খারিজের দাবিতে আবেদন করে। মামলার শুনানিতে সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, 6 মাস পর পর বিজ্ঞপ্তির সময়সীমা বাড়ানো হয়। মামলাকারীর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সিপিএম কলেজ স্কোয়ার, বউবাজার হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, এই থানা এলাকাগুলোয় অনেক পুজো হয়, সেগুলোর কি হবে? সরকারি আইনজীবী বলেন, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই 163 ধারা প্রয়োগ থাকে সব সময়। গত নভেম্বরেও হয়েছিল, এবার সেটার এলাকা হলো। এবার শুধু বেন্টিং স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে। যেহেতু এই এলাকাটি বউবাজার, হেয়ার স্ট্রিট ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের অধীনে থাকে, তাই ওই 3টি থানার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির অর্থ এই নয় যে ওই অঞ্চলের বাইরে অন্য কোনো এলাকায় 144 ধারা বজায় থাকবে।
বিকাশ রঞ্জন দাবি করেন রাজ্যের এই বক্তব্য রেকর্ড করা হোক। বিচারপতি বলেন আগামী সোমবার মামলা থাকবে, তার আগে পুলিশ যদি অনুমতি দেয় তাহলে মিটে গেল, না হলে সেদিন আদালত নির্দেশ দেবে। মিছিলে কত লোক হবে? বিকাশ রঞ্জন বলেন কত লোক মিছিলে হাঁটবে এই পরিস্থিতিতে এটা বলা সম্ভব নয়। এরপরই বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন, না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে। আদালতের এই বক্তব্যের পক্ষেই মত দিয়েছেন বিরোধীরা। ওই এলাকায় পুজো হয় না মানে? বউবাজার থানা এলাকায় কোনো পুজো হয় না? শাসক দল কিছু খবর রাখে? দুর্গা পুজো শুধু কেন, কালী পুজো হয় না? ভাসান যাবে না? লোকে বাজার করতে আসবে না? মানে এত বদ্ধ উন্মাদ এই সরকার, বদ্ধ উন্মাদ। যেটা বলেছেন আইনকে মানতে গেলে জজ সাহেব যেটা বলছেন সেটা তো যথার্থই। এই সরকারটা যে অজবরলতা চলছে সেটা বোঝা যাচ্ছে। তারা বুদ্ধি দেয়, কেন করেন বোঝা যায় না। পুজোর সময় ব্যস্ততম জায়গাগুলোতে যেখানে মানুষের আনাগোনা, পুজো না হলেও কি সেখানে মানুষের আনাগোনা থাকে না? গ্রাম বাংলা থেকে লোকজন আসবে না? তারা কি রাস্তায় ভিক্টোরিয়াতে যাবেন না, কাছাকাছি ঘুরবেন না? তাহলে কেন করছেন? আসলে উদ্দেশ্যটা যেটা আমরা বলছি যে ওনারা ভয় পাচ্ছেন, প্রিএমটিভ মেজার নিচ্ছেন যাতে কোনো আন্দোলন না হয়, বিক্ষোভ না হয়। সরকার ভয় পেয়েছে, তাই এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়িয়ে একটা যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আদালত যা করেছেন ঠিক করেছেন। বিচারপতির বক্তব্যে ক্ষুব্ধ তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। উনি যেটা বলেছেন যে পুজো বন্ধ করতে হবে, জেনে আসুন। আপনারাই বলুন না, আপনারা কলকাতা টিভি, আপনারা রাস্তাঘাটে ঘোরেন, কেসিদাস থেকে ভিক্টোরিয়া হাউস 100 মিটারও নয়, তার মাঝখানে কোনো পুজো হয় যে আমি সব পুজো বন্ধ করে দেবো? ধমকি দিচ্ছেন। এই কিছু বিচারপতি শুধু হুমকি আর ধমকির ওপরেই এখন বেঁচে আছেন, আর ওই বিচারপতির চেয়ারটা এইভাবে মিসইউজ করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। সব মিলিয়ে এই মামলায় ব্যাকফুটে রাজ্য। কলকাতা টিভি। হাইকোর্টে পঙ্কজ দত্ত বেফাঁস মন্তব্য মামলা। প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয় জানান বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রাক্তন পুলিশ কর্তার বেফাঁস মন্তব্যে তোলপাড়, হাইকোর্টেও মিলল না রক্ষা কবচ। আরজিকরের বিচার চেয়ে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ। উৎসবমুখী বাংলাতেও মুখ ভার রাজ্যের। এই আবহে গত 23শে সেপ্টেম্বর একটি সভায় ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে বেফাঁস মন্তব্য করেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। ঠিক কি বলেছিলেন তিনি? সোনাগাছিতে হলে তাও মানতাম, কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করার মতো জায়গা হতে পারে না। প্রাক্তন পুলিশ কর্তার মন্তব্যে বিতর্কের ঝড়। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। ওই সভাতেই হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি মঞ্চে ভাষণ দিতে গিয়ে পঙ্কজ দত্তের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। আরজিকর যেরকম একটা ওয়ার্ক প্লেস, সোনাগাছিও একটা ওয়ার্ক প্লেস। সোনাগাছিতে যারা কাজ করেন নীলকণ্ঠের মতো সমাজের যা খারাপ বা যা নেগেটিভ সেটা ধারণ করেন। সো তাদের ওয়ার্ক প্লেসে এটা হতে পারে বা হওয়াটা কোনো ব্যাপার না, বা বলে সেটা কোনো বিশাল ব্যাপার নয়। এটা মানে একটা খুব খুব ভুল ও কন্ডেমনেবল চিন্তা। এরপরই পঙ্কজ দত্তের বিরুদ্ধে বটতলা থানায় এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৯/৩৫২ ধারায় মামলা করা হয়। অসাংবিধানিক শব্দ ব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই এফআইআর খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পঙ্কজ। আদালতে ধাক্কা পঙ্কজ দত্তের। সোনাগাছি বিতর্কে মিলল না স্বস্তি। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে ছিল পঙ্কজ দত্তের মামলা। সেই মামলায় রক্ষা কবচ পাননি প্রাক্তন পুলিশ আধিকারিক। আদালতের পর্যবেক্ষণ, মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয়। ব্যক্তিরা যারা বিভিন্ন চ্যানেলে বা সমাজের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নীতিবাগীশের বা বিবেকের রোলে আবির্ভূত হন, তারা নিজেদের দিকগুলো বেশি দেখা উচিত। এদের কথায় কথায় অন্যকে জ্ঞান দেওয়া, অন্যের
এই করা থেকে নিজেদের দিকটা তাকানো উচিত। কেন কি এরা তো তাদের সমাজ জীবনে তাদের যে কর্মঠ জীবন ছিল, যখন তারা কোথাও সরকারের চাকরি করেছে তখন তো কোনো সমাজের কাজে এসেছে বলে আমার জানা নেই। এই অর্ডারটা চ্যালেঞ্জ করে উনি অ্যাপিলও করতে পারেন, সেটা অ্যাবসলিউটলি ওনার চয়েস, এটা লিগ্যাল অ্যাসপেক্ট। কিন্তু একজন প্রাক্তন পুলিশ কর্তা তিনি অবশ্যই কিন্তু দায়িত্বশীল ব্যক্তি, তিনি যে মন্তব্যটা করেছেন ওটা জাস্টিফাইড নয়। মানে খুব সিম্পল কথা, মহিলারা ওই কনসেন্ট বলে জিনিস থাকে, কনসেন্ট ব্যাপারটা উনি মনে হয় ওদিনও বুঝে উঠতে পারেনি। পঙ্কজ দত্তের বক্তব্যের অনুবাদের কপি আইনজীবীকে আদালতে জমা দেওয়ার নির্দেশ। তারপরই মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভব বলে জানান বিচারপতি। কলকাতা টিভি। সময় আরও একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা, জলপাইগুড়ির একাধিক এলাকায় সতর্কবার্তা। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে চলে মাইকিং। মাইকিং করে সতর্কবার্তা করা হচ্ছে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে। তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা, জলপাইগুড়ির একাধিক এলাকায় সতর্কবার্তা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত দে। সুজিত, যে খবর সামনে আসছে যে তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গত 2-3 দিন থেকে তো ভারী বৃষ্টি জলপাইগুড়ি, উত্তরবঙ্গতে দার্জিলিং, কালিম্পং সহ কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ ভারী বৃষ্টির জেরে কিন্তু তিস্তায়, পাহাড়ে বৃষ্টির জেরে কিন্তু তিস্তায় কিন্তু জল বাড়ছে। জল বাড়ার কারণে কিন্তু গতকাল রাতের থেকেই কিন্তু মাইকিং 3 নম্বর যে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ড, সেই 3 নম্বর ওয়ার্ডে কিন্তু মাইকিং শুরু করেছে। কাউন্সিলর কিন্তু মাইকিং শুরু করেছে, পৌরসভা থেকে মাইকিং শুরু করেছে। যারা তিস্তার পাড়ে যারা আছে তাদেরকে বলা হচ্ছে যে জল বাড়ছে, কিন্তু আপনারা সতর্ক থাকুন, সতর্ক হয়ে উঠে আসবেন। যে কোনো সময় কিন্তু জল বাড়তে পারে, যে কোনো সময় কিন্তু জল ছাড়তে পারে গাজলডোবা থেকে। সেই কারণে কিন্তু কাল রাতভর কিন্তু মাইকিং চলছে। সুজিত, স্থানীয় বাসিন্দারা তারা কতটা আতঙ্কে রয়েছেন, তারা কি জানাচ্ছেন, তারা নিজেদের সুরক্ষার ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন? দেখো, যে এলাকার যে তিস্তার পাড়ে যারা বসবাস করে তারা কিন্তু একটা আতঙ্ক আছে। গত 4 অক্টোবর কিন্তু এর আগেও কিন্তু বন্যা হয়েছিল সিকিমে। ভারী বৃষ্টি হওয়ার পরে কিন্তু বন্যা হয়েছিল, যে তিস্তার পাড়ের লোকজন কিন্তু এফেক্টেড। সেই কারণে কিন্তু তিস্তার পাড়ে যারা থাকে তারাও কিন্তু সাবধানে আছে, সতর্ক আছে। বেশ, ধন্যবাদ তোমাকে সুজিত। আমরা কথা বললাম প্রতিনিধি সুজিত দের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা, জলপাইগুড়ির একাধিক এলাকায় ইতিমধ্যেই সতর্কবার্তা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তাই এলাকাবাসীকে আমরা সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। তা হবেন না, তিস্তা পাড়ের অধিবাসী বৃন্দের কাছে আমাদের ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।